বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সারা বিশ্ব থেকে যেখান থেকে যারা দেখছেন বা দেখবেন, আমরা আজকে বুধবার ওয়াশিংটন থেকে আমি শারাফত হোসেন স্টার্ট করছি লেটস টক উইথ শারাফত, আমাদের সেকেন্ড টেস্ট ভার্সন উইথ মিস্টার মঞ্জুর ফ্রম বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানটি আমরা টেস্ট বেসিস চালাচ্ছি, অ্যাটলিস্ট 4-5টা এপিসোড, and then we used to do different platform, but this is our own platform. And দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আমেরিকার ইন্টারনাল, আমাদের এখানে লোকাল পলিটিক্স এবং মিডল ইস্টে যে উত্তেজনা ছিল সেগুলো নিয়ে আমি মিস্টার মঞ্জুরের সাথে কথা বলবো। আমরা জানবো হু ইজ মিস্টার মঞ্জুর এগেইন। আমরা ওনার সাথে কথা বলবো, ওনার ফ্রম চাইল্ডহুড টু নাও ওনার সম্বন্ধে একটু জানবো। ওয়েলকাম টু আওয়ার শো, টু লেটস টক উইথ শারাফত, মিস্টার মঞ্জুর। থ্যাংক ইউ। ডক্টর মঞ্জুর, আপনি ওখান থেকে বসে কথা বলবেন, আমি যদি কোশ্চেন করবো। আমি জানি আপনার মাথার ভিতরে জ্ঞানের ভান্ডার। বর্তমান অবস্থায় বাংলাদেশে যা চলছে তা নিয়ে বলার আগে আই ওয়ান্ট টু নো হু ইউ আর অ্যাকচুয়ালি। আপনি কে একটু দর্শকদের যদি জানান, আমাদের অনেক দর্শক দেখে অনুষ্ঠানটি, এবং দে উইল নো হু ইউ আর, এন্ড দেন আপনি চলে যাবেন আসতেই ঢাকায়, এবং ইউএসএ তে কি হচ্ছে, মিডল ইস্টে কি হচ্ছে, আপনার সিজ ফায়ার হলো কিনা, এইসব ব্যাপার নিয়ে জাস্ট আমরা আজকে 20-25 মিনিট কথা বলবো। ফ্লোর ইজ ইয়ার্স, ডক্টর মঞ্জুর চৌধুরী। আমার নিজের সম্বন্ধে এটুকুই বলতে পারি যে বেসিক্যালি আমি তো একজন বয়স্ক ব্যক্তি, এক সময় বিভিন্ন জায়গায় চাকরি করছি, বিভিন্ন ধরনের কাজ করছি। আমি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে জয়েন করেছিলাম বহু আগে, 1979-এ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে ফেলো ছিলাম। পরে ইউনিভার্সিটি অফ জর্জিয়া থেকে আমি পিএইচডি করি। পরে ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটিতে আমি ছিলাম, সেখানে ফ্যাকাল্টি হিসেবে 5 বছর। পরে দেশে এসে আপনার এখানে কিছু প্রাইভেট সেক্টরে কিছু কাজ করছে, বিশেষ করে পেস্টিসাইড, পেস্ট কন্ট্রোল, এই ধরনের কাজ করছে। তারপরে আপনার আমি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম। তারপরে আর বিশেষ কিছু করি না, তো এখন মোটামুটি রিটায়ারমেন্ট পর্যায়ে পৌঁছে গেছি। এই হচ্ছে সংক্ষেপে আমার পরিচয়। আমার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া নামক একটা গ্রামে। That's all about me. আপনি যেটা বললেন, আপনার স্কুল কোথায় ছিল, আপনার where you started your education? স্কুল ছিল অ্যাকচুয়ালি আমার গ্রামের প্রাইমারি স্কুল ছিল দত্তপাড়ায়। পরে পটুয়াখালী জুবিলি স্কুল থেকে আমি এসএসসি করি। পরে ঢাকা কলেজ থেকে আমি এইচএসসি করেছি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ইউনিভার্সিটি অফ জর্জিয়ার ছাত্র ছিলাম। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ জর্জিয়া, ইউএসএ। ইয়েস, বুলডগ। আপনি কতদিন ছিলেন এখানে? ওইখানে আমি 3.5 বছর ছিলাম। সো ইউ নো অ্যাবাউট ইউএস। আপনি এখানে আমেরিকার সম্বন্ধে অনেক কিছু জানেন, আমি তো জানতাম না। গুড টু নো। কিছুটা জানি আর কি, যেহেতু বছর দশেক বিভিন্ন সময় মিলে বছর দশেক আমেরিকাতেই ছিলাম। আমার ওয়াইফ ইসে থাকেন ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে, নর্থ রিজে থাকেন উনি ওখানে। সো আপনি এখানে ব্যাচেলর করার পর মাস্টার্স বা আপনি ডক্টরেট ডিগ্রি কোথায় করলেন? আমি ডক্টরেট করছি ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে। আমার মাস্টার্স করতে হয়নি আমেরিকাতে। আমার মাস্টার্স করছি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। And then back to Georgia again. Okay, that's good to know. আমি আপনার আমেরিকার সম্বন্ধে আপনার থেকে জানতে চাবো। সো আপনার ওই সময় 10 বছরের সময় কেমন ছিল আর এখনের আমেরিকা কেমন, সে ব্যাপারে আপনাকে আমি জিজ্ঞেস করার আগে এটা রইল কোশ্চেনটা আপনার উপর, যে হাউ দ্যাট 10 ইয়ার্স আপনি এখানে স্পেন্ড করেছিলেন। নাও বাংলাদেশে আপনার এই যে, আমি কালকে একটা টক শো দেখছিলাম, জনাব মিস্টার ফুয়াদ, হি ওয়াজ ইন লন্ডন, এবি পার্টির সেক্রেটারি জেনারেল। শুনতো আমি তো অনেক মানে আরজি কিবরিয়ার টক শো গুলো শুনি, তো ওদিকে আমরা যাবো আস্তে আস্তে, যে ডিটেল জানতে চাবো। সো অনেক কিছু জানা যায়। সে বলছিল যে তার ব্যারিস্টারি করলেন এবং পড়াশোনা করলেন, এত লম্বা সময় 18 বছরের মতো লন্ডনে ছিলেন। সে হঠাৎ চিন্তা করো দেশকে কিছু দিতে চায়।
যদিও খালি বিদেশে বসে থাকলে এই দেশের যে চেঞ্জ গুলা কোনোভাবে কোনোদিন করা যাবে না। সো ওইদিকে যাচ্ছি না আমি। So, আমি যাবো যে আপনারও এই এতদিন 10 বছর আমেরিকা এবং আমেরিকা আপনি পিএইচডি করেছেন। সো এগুলা করার পর আর দেশে গিয়ে আপনি নিজেকে খাপ খাওয়াচ্ছেন কিভাবে? And what is না the আমি তো different অনেক culture? আগে আমি অনেক আগে আমেরিকা থেকে চলে আসছি। আপনার 89-এ আমি চলে আসছি। আমি আমেরিকায় থাকার কখনোই আমার প্ল্যান ছিল না। আমি আমেরিকাতে আপনার কোনো সময় ছিল না। যেমন আমার গ্রিন কার্ডও আমি কোনোদিন এপ্লাইও করি নাই। নেইও নাই। সিটিজেনশিপ তো দূরের কথা। আমি সবসময় আমেরিকা বাংলাদেশে আপনার থাকার চিন্তা ভাবনা ছিল না কেন? না কারণ আমি সবসময় মনে করছি যে বাংলাদেশ আমার দেশপ্রেম। আপনার দেশ আমার একদম পিওর দেশপ্রেম। যে কয়জন ব্যক্তি আমার জানা মতে আহ, আমেরিকাতে পিএইচডি করে শেষ পর্যন্ত চলে আসছে, তার মধ্যে আমি একজন। ভেরি ফিউ থাকে সাধারণত। আই হ্যাভ লটস অফ অপরচুনিটিস, কিন্তু আমি চলে আসছি। এই না যে আই হেইট আমেরিকা। আমি আমি মনে আমেরিকাকে মনে করি দ্য সেকেন্ড বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট ইজ বাংলাদেশ। মাই গড, প্রাউড অফ ইউর বাংলাদেশি ওয়ে। দ্যাটস ফাইন। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কিছু নিয়ে ঝুড়িতে বাংলাদেশে ফিরতে পারি। বাট ইটস গোনা বি টাফ, বাট হোয়াই নট? না, আপনি তো বাংলাদেশের সাথে সংযুক্ত আছেন। আপনি তো বেসিক্যালি ফিজিক্যালি, অনেকে আছে কি ফিজিক্যালি লোকেটেড ইন ইউএসএ, কানাডা আর ইউকে, অস্ট্রেলিয়া, কিন্তু তাদের রুট বাংলাদেশে এবং তারা সবসময় বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকে। আপনি তো না, ডাইরেক্টলি না, আমি 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 বাংলাদেশের সাথে কালচারালি সম্পৃক্ত ইনভলভ। আমার একটা থাকতেছেন। সংগঠন আছে, এটার নাম স্বদেশ। আমার সংগঠনের নামটাই দিচ্ছি স্বদেশ। আমার পত্রিকার নাম দেখেন আপনি, টেলিভিশনের নাম বিদেশি মানে বাংলাদেশি। বাংলাদেশি পত্রিকা আছে আমার, একটা নিউজ পেপার 2012 থেকে শুরু করেছি 7 নভেম্বরে। সেই বাংলাদেশি নামটা তো আমাদের দেশ। এখন এই রাইট। টেলিভিশন শুরু করেছি। আমাদের যে আপনি কথা বলছেন এটাও বিদেশি মানে বাংলাদেশি পত্রিকারই একটা আরেকটা আরেকটা এপিসোড। So I love my country, but I have to say my country is USA now. So আপনি যদি ডুয়েল সিটিজেনশিপ না নেন তাহলে আপনাকে বলতে পারবেন না আপনি আপনি বাংলাদেশি। So আমি এখন আমেরিকান, আমাকে ডুয়েল সিটিজেনশিপ নিতে হবে। অনেকে যারা দেখছেন বা দেখবেন, আপনারা যদি গ্রিন কার্ড হোল্ডার হন আপনারা কিন্তু বাংলাদেশি। আপনারা যদি পাসপোর্ট হোল্ডার হন, ইউএস পাসপোর্ট বা যে কোনো দেশের পাসপোর্ট হোল্ডার হলে, আমি ইউএসএটা বলবো কারণ এখানে ওথ নেওয়ার সময় দর্শক, আমি আবারও রিপিট করছি, এখানে সিটিজেনশিপ নেওয়ার সময় বলে দেওয়া হয় যে আপনি এই যেই দেশের সিটিজেনশিপ নিচ্ছেন, উইচ ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনার তাদের নিয়ম নীতি, তাদের একেবারে নাগরিকের যে সত্তা বা যা অধিকার বা যা যা করণীয়, সেগুলোর সাথে আপনাকে একমত থাকতে হবে সারা জীবন। এবং আপনি যে দেশ আমি থেকে একটু এসেছেন সেই ওকে। দেশের নাগরিকত্ব বাতিল হয়ে যায় এবং আপনাকে আবার রিগেইন করার জন্য আপনাকে আবার অ্যাপ্লাই করতে হয়। ইটস এ লং প্রসেস। তো আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে বোধহয়। ডক্টর মঞ্জুর, আমি যাবো এখন বাংলাদেশে। হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশে? পার্লামেন্টে পাল্টাপাল্টি চলতেছে, বিরোধী দল এবং সরকারি দল। ক্যান ইউ টক অ্যাবাউট বাংলাদেশ? এত বড় আন্দোলনের পরে সুন্দর নির্বাচন হলো। যেভাবে হোক বলে, অনেকে বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আবার অনেকে বলছে না, বিরোধী দল তো 10টাও পাওয়ার কথা না, এখন তো তাদের 77 সিটস আছে। সো ক্যান ইউ টক অ্যাবাউট দ্য রিয়েল সিনারি অফ বাংলাদেশ সংসদ ভবনের? প্লিজ, ফ্লোর ইজ ইয়ার্স এগেইন। আমি এক মিনিট, আমি একটু পেছনে ব্যাকগ্রাউন্ড আওয়াজ হচ্ছে তো খুব বেশি। দর্শক, আমরা ডক্টর মঞ্জুর চৌধুরী, উনি বোধহয় ব্যাকগ্রাউন্ড চেকটা ফিক্স করছেন। এনিওয়ে, আমরা আমাদের টেস্ট মোড চলছে। উই আর ওকে। ওকে, উই গেট ব্যাক মিস্টার মঞ্জুর এগেইন। গো হেড প্লিজ। ওকে, একটু ই করবেন কি, আবার একটু বলবেন ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, আমাদের জন্য না, শুনতে না, ঠিক পাইনি। আছে। আপনার চলছে তো আমাদের লাইফ। কিপ কন্টিনিউ। আপনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, যে ইলেকশন উত্তর মাত্র 2 মাসও হয়নি সরকারের, বিরোধী দলের পাল্টা পাল্টি অভিযোগ, আন্দোলন, আলটিমেটাম, এবং কালকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী কিছু উত্তর দিয়েছেন টাঙ্গাইলে গিয়ে, এবং পার্লামেন্টে উনি এখন জবাব দেওয়া শুরু করেছেন। তো আপনি কি ব্যাপারটা সিরিয়ে বলবেন যে তাদের বিরোধিতার কারণে কি উনি কথা বলা শুরু করেছেন, নাকি সে নর্মাল প্রসেস? আহ, বিরোধী দল যেটা করছে, জাস্ট আপনি ধরেন 2 মাস পার হয়নি সরকার, কেবল সরকার একটু গুছায় নিচ্ছে। এই সময় যখন তারা রাস্তায় নামতে চাচ্ছে, এটাকে খুব একটা ভালো কিছু বলা যায় না। এটা আনডেমোক্রেটিক, এটা আনপার্লামেন্টারি। তাদের তো এইসব সমস্যার সমাধান করার কথা পার্লামেন্টে বসে আলাপ আলোচনার মাধ্যমে।
যখন আলাপ আলোচনার আর কোনো স্কোপ থাকে না, এমন একটা পর্যায়ে যায় যে পার্লামেন্টে থাকে না, যেমন শেখ হাসিনার আমলে শেষের 2-3টে ইলেকশনে যেমন আর কোন রকমের ছিল না, অপশন ছিল না, তখন আপনি চলে যাবেন রাস্তায়, গণ গণ আন্দোলন করবেন, হোয়াট। কিন্তু এখন তো একটা ইলেকটেড গভর্নমেন্ট আছে, ইলেকটেড বিরোধী দল আছে, সেই ক্ষেত্রে তাদের এই কথাটা জনগণ কিন্তু ভালোভাবে নেয়নি। আমরাও নেয়নি যে আমরা সরকারকে পতন করে দেব। তারপরে একজন সোকল বুদ্ধিজীবী উনি বললেন যে আমরা আহ, শেখ হাসিনার সরকার অত্যন্ত শক্তিশালী ছিল, তাকে আমরা পতন ঘটাই দিছি, এই সরকার তো তত শক্তিশালী না, আমরা তাকে পতন ঘটাইতে পারবো। এটা একটা মানে কি দায়িত্বহীন মন্তব্য, একটা সম্পূর্ণভাবে দায়িত্বহীন মন্তব্য। আপনার গণতন্ত্রের কথা যদি বলেন, সরকারকে তো সুযোগ দিতে হবে, সরকারের সমালোচনা করলে তো হবে না, সমালোচনা করা যায়, কিন্তু আপনি যদি বলেন যে আমি রাস্তায় যে আহ, আমাদের আমরা করে ফেলবো, আন্দোলন করে সরকারের পতন ঘটাবো, তো ঘটানো তো যায়, ঘটানো যে যায় না তা না, কিন্তু সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া হলো কিনা, গণতান্ত্রিক অ্যাটিটিউড হলো কিনা, এইখানেই আমি মনে করি কি যে আমরা কি শেষ পর্যন্ত হোঁচট খাবো কিনা এই ধরনের আনডেমোক্রেটিক কথাবার্তার কারণে বা আনডেমোক্রেটিক কার্যকলাপের। এটি হচ্ছে সাধারণ লোকের ওপিনিয়ন, তাই যে উই হ্যাভ টু গিভ দিস গভর্নমেন্ট টাইম, এনাফ টাইম টু রিঅর্গানাইজ দিস সিস্টেম, বিকজ বাট আমাদের সিস্টেমটাকে তো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। আপনার চারিদিকে করাপশন, চারিদিকে আপনার মিসম্যানেজমেন্ট, অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট, চুরি, ব্যাংক সেক্টরে নানাবিধ সমস্যার সৃষ্টি করছে। সুতরাং আমার মনে হয় যে বিরোধী দলের এই দাবিটার প্রতি, এই মন্তব্যের প্রতি জনগণের কোনো আস্থা নাই, এবং তারা ডাক দিলেও যে লোক আসবে এমন কোনো কথা নেই। কিন্তু ডক্টর মনজুর, আমি যেটা দেখছি আপনার কথা সুন্দর বলেছেন, আপনি এটার সাথে কোটি কোটি লোক এক সহমত হবে, কিন্তু এট দ্য সেম টাইম এই গণ অভ্যুত্থান বলেন আর যেভাবে যারা বলছে, কেউ বলছে গণ অভ্যুত্থান, কেউ বলছে আন্দোলন, বা যেভাবে 5ই আগস্ট সরকার পতন হলো, শেখ হাসিনা চলে গেলেন পালিয়ে, তার আপনার লোকজন তো দলের সব চলে গেছে এবং বাইতুল মোকাররম খাতিব সহ চলে গেছে, কিন্তু ওই তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, 5 তারিখ থেকে 8 তারিখ গভর্নমেন্টে ছিল না আনটিল ডক্টর ইউনুস টুক পাওয়ার। সো তার মাঝখানে ওনারা যে কথাগুলো বলছেন যে সংবিধান, গণ অভ্যুত্থান হয়ে যেভাবে 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, যেখানে প্রধানমন্ত্রী উদয় হয়ে গেল, সংবিধান তো ওখানে স্থগিত হয়ে যায় সবকিছু, আর একটা পার্লামেন্ট না আসা পর্যন্ত অনেক কিছু করা যাচ্ছিল না, উইচ লট অফ পিপল নো ডিফারেন্ট ওয়ে। আমি আপনার থেকে জানতে চাচ্ছি, কারণ আপনি এই ব্যাপারে অনেকটাই জানার বলে মনে হচ্ছে, যে তাদের দাবি হলো যে জুলাই সনদ, আমি একটু বলে নেই একটু আপনাকে কোশ্চেন গুলা, জুলাই সনদ এবং পার্লামেন্টের যে রুলস উইদিন 30 ডেজ, যেই ব্যাপারগুলো করে গেছে, স্পেশালি গণভোট, গণভোটটা বিএনপি সহ সব দল ঐক্যমত হয়ে কিন্তু, এটা বিএনপির দাবি ছিল, কালকে স্বীকার করেছে সবাই ওরা, যে বিএনপির দাবি ছিল যে সেম ডেটে, এবং জামাত এবং এনসিপির দাবি ছিল বোধহয় ডিফারেন্ট ভাবে। সো এখন বিএনপির কথা মেনেই গণভোটটা একই দিনে দেওয়ার জন্য বিএনপি সন্তুষ্ট হয়েছিল, যদিও তাদের ভিতরে কিছু কিছু ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, বিভিন্ন সময় যখন কথা বলেছে ঐক্যমত কমিশনে অনেকগুলাই নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছিল, এবং আদার পার্টিসরাও দিয়েছিল, বেশি দিয়েছে বিএনপি, কিন্তু নোট অফ ডিসেন্টের কিছু কিছু জায়গায় বোধহয় উপেক্ষা করে যে যেটা যে ইয়েগুলা করা হয়, কি বলে এটাকে, মানে গভর্নমেন্ট সার্টিফাই করে যেগুলাকে, জুলাই সনদ যখন করা হয়, তখন বিএনপি কিন্তু অ্যাকচুয়ালি একটু কিছুটা আপসেট ছিল। এটা সারা বিশ্বের সবাই জানে যে নোট অফ ডিসেন্ট গুলো উধাও করে হঠাৎ করেই কিভাবে এটা সাইন হয়ে গেল। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সেটাই হয়তো বহির প্রকাশ এখন হচ্ছে যে আমরা যেহেতু বলেছি এই জিনিস আমরা মানবো না, এখন কেন এটা চাপিয়ে দেওয়া হলো। সো 1, 2, 3, 4, 4-এর অনেক কিছুই, ভোট দিতে হলে হ্যাঁ বা না, ওই যে 4টা ব্যাপার জড়িয়ে দিয়েছে লাস্ট মুহূর্তে, সেটা দিয়ে বোধহয় আসল ঝামেলা শুরু হয়ে গেছে। এখন বিএনপির ইশতেহারে ছিল যে সংস্কার তারা বাস্তবায়ন, একটা কমিটি বা কিছু করবে, আপনি যেটা আছে ওদের 31 দফায়, সেটাও নাকি মানছে না। এখন বিরোধী দলের কথা হলো যে আপনি যদি কোনো কিছুই না মানেন আমাদের সংসদে, আমাদের ইভেন 2, 3, 4, 5 মিনিট আগে তাদেরকে পেপার দেওয়া হচ্ছে বিফোর দ্যাট পাসেস। সো এখন 2/3 মেজরিটি থাকলে অনেক সময়, ডক্টর মনজুর, সারা বিশ্বে দেখা গেছে 2/3 মেজরিটি আসলেই অনেক কিছু তোয়াক্কা না করে চলে, এবং চলতে পারে ওরা। সো যেহেতু ম্যান্ডেট পেয়েছে 2/3 মেজরিটি, ইস ল্যান্ডস্লাইড, এখন
এবং এটাকে রেটিফাই করা হয়েছে যে ভ্যালিড ইলেকশন। এবং যেহেতু এত বড় সমস্যার পরে 18 মাসের পরে আমরা একটা সরকার পেয়েছি এবং বিরোধী দল পেয়েছি, আপনি সুন্দর বলেছেন যে উই গট ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড ইলেক্টেড বিরোধী দল। এখন সংসদের ভিতরে থেকে যেহেতু এগুলো করা যায়, কিন্তু সংসদে ওদেরকে তো কথা বলতে দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে ওনারা যা বলছে তাদের নিয়ে তারা ইনার সার্কেলে বসতে পারে। এখন যদি আমরা বাইরে থেকে ওয়াশিংটন থেকে তো সবকিছু বোঝা সম্ভব না, আপনারাও ঢাকা থেকে সবকিছু বোঝা সম্ভব না ইনার সার্কেলে কারেক্ট। তারা কি করছেন অ্যাকচুয়ালি। আর প্রধানমন্ত্রী বসে থাকেন, কথা বলেন না, কথা বলেন ওনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো নিয়ে অনেক দাবি দাবা ওরা করেছেন, অনেক কথা ওরা বলছেন, যদিও অতিরিক্ত বলছেন। আমি আমি আমেরিকা থেকে বলবো, একটা প্রেসিডেন্টকে অনেক কিছুই বলা যায়, একটা প্রাইম মিনিস্টারকে অনেক কিছুই বলা যায়, বাট সেখানে কিছুটা সংযমের ব্যাপার থাকা প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি হোস্ট করছি এখন, কারণ আমরা আমেরিকায় থাকি। উই উই হ্যাভ ভেরি, মানে আমেরিকান ডেমোক্রেসি নিয়ে আমি আপনাকে কিছু বলার নাই, কারণ আপনি এখানে ছিলেন। সো এখানেও কিন্তু প্রেসিডেন্টকে গালি দেওয়া যায়, বকা দেওয়া যায়, বাট দেয়ার ইজ এ লিমিট। আপনি একটা জায়গা পর্যন্ত যাবেন। কিন্তু আমি বিরুদ্ধে বলছি না ওদের, যারা যারা সংসদে কথা বলছেন বা বাইরে অতিরিক্ত ভাবে বোধহয় প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা হচ্ছে, এবং প্রধানমন্ত্রীর পক্ষেও কাউন্টার রেসপন্স কিন্তু ঠিক মতো দেওয়া হচ্ছে না। উনি কালকে কিছুটা দিয়েছেন। এখন আমি বলবো যে এই গণভোট সনদ নিয়ে আপনি কি দেখছেন বাংলাদেশের চোখে? এটা কি তারা মেনে নেবে? না মানলে তো এরা বলছে যে এরা না মানে আমাদের এই যে যোদ্ধারা, তাদেরকে একসময় যুদ্ধাপরাধীদের মতো ফাঁসি দেওয়া হবে, বা কি কি কনসিকুয়েন্স হতে পারে, একটু যদি ব্রিফ বলেন আজকে আমাকে, দর্শকের আচ্ছা, জন্য তার আগে প্লিজ। এই যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যে নির্দয় সমালোচনা করা হয়, অ্যাকচুয়ালি আমাদের যে গত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি তো সকল বিষয়ে কথা বলতেন। কাঁঠালের তারপরে আপনার নানাবিধ কথা বলতেন। সে ওয়াজ কাইন্ড অফ, আমরা কি একজন মোটর মাউথ প্রধানমন্ত্রী চাবো? না, এখানে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী বলতে পারে, তো প্রধানমন্ত্রী কন্টিনিউয়াস বলতে পারে, কারণ প্রধানমন্ত্রীর সংসদ নেতার মাইক বন্ধ হয় না। সংসদ নেতা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বলতে পারে। আপনার বিরোধী দলের নেতা যতক্ষণ ইচ্ছা বলতে পারে, তার কিন্তু কাস্টমারই যে মাইক বন্ধ করা যায় না, করে না সাধারণত। তবে সমস্যা হচ্ছে যে আমাদের বিরোধী দল এই পার্লামেন্টারি অনেক বিষয় কিন্তু তারা ঠিক মতো ধরতে পারছেন না। আপনার তাদের মধ্যে মনে হয় 4 জন আছে কেবলমাত্র আগে পার্লামেন্টারি এক্সপেরিয়েন্স আছে। তো এইখানে একটা মিস ম্যাচ হয়ে যাচ্ছে। তবে ধীরে ধীরে ঠিক হবে, কারণ আমাদের স্পিকার সাহেব অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি। আহ, খুবই, আমরা দেশের সবাই স্পিকার মেজর হাফিজ সাহেবের যেভাবে উনি চালাচ্ছেন প্রশংসা করে। এটা আমি মনে করি না যে প্রাইম মিনিস্টারকে এই ধরনের নির্দয় ভাবে সমালোচনা করার প্রয়োজনীয়তা আছে, কিন্তু উনি এটার উত্তর দেন না, সমালোচনার উত্তর দেন না। এটা ওনার মহানুভবতায় মনে করব। আর যে জিনিসটা, আসল যে জিনিসটা, যে কন্টেন্টটা, সেটা হচ্ছে বিরোধী দল যেটা চাচ্ছে, তারা চাচ্ছে যে বাংলাদেশের যে কনস্টিটিউশন, যে 72-এর সংবিধান, এই সংবিধানকে তারা আমূল পরিবর্তন করে দিবেন। আমূল পরিবর্তন তো করা যাবে না। যাবে না এই কারণে যে আমাদের বেসিক স্ট্রাকচার বা মৌলিক কিন্তু কিছু কাঠামো আছে। যেমন ধরেন যে বাংলাদেশের রাষ্ট্রটা ইউনিটারি রাষ্ট্র, এটার ভাষা বাংলা, এটার জাতীয় সঙ্গীত আছে, তারপরে ভূখণ্ড আছে। এটা গণতান্ত্রিক ওয়েতে পরিচালিত হবে। আপনার এখানে বিচার বিভাগ আলাদা থাকবে, বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্ট থাকবে। মানবাধিকারের কথা আছে, যে চিন্তার স্বাধীনতা, বাক হ্যাঁ, আপনি স্বাধীনতা। সংবিধানের ব্যাপারটা আলাদা, 72 সংবিধানটাতে আমরা যাচ্ছি না আজকে, না, আরেকদিন এই আলোচনা করবো। জিনিসগুলি কিন্তু হচ্ছে কি, এই যে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, এইটা কোনো সরকার করে নাই বা পার্লামেন্টারিয়ানরা করেন নাই। এগুলি করছে কিন্তু আমাদের বাংলাদেশের কোর্ট করছে। এই কোর্ট বলছে, যখন মাঝে মাঝে বলছে যে এই বিষয়টাকে তোমরা কোনো চেঞ্জ করতে পারবে না, অ্যামেন্ডমেন্ট গুলি তারা বাদ দিয়ে দিছে। যার ফলে দেখা গেছে যে কতগুলি বিষয়, যে সেপারেশন অফ জুডিশিয়ারি, হ্যাঁ, মানবাধিকার, এই বিষয়গুলি, এই বিষয়গুলি, যেমন আমাদের জাতীয়তা, জাতীয়তা বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি, কতগুলি বিষয় আছে, এই বিষয়গুলিকে টাচ করা যাবে না। এখন জামাত চাচ্ছে, বিরোধী দল চাচ্ছে এগুলিকেও চেঞ্জ করতে হবে, এগুলি চেঞ্জ না, করতে এখানে। কিন্তু জুলাই জুলাই সনদ আর গণভোটের সাথে তো এগুলা এতটা বেশি সাংঘর্ষিক বলে আমি মনে করছি না। কারণ
না কিন্তু জুলাই তারা সনদ তাহলে বা কেন না, আমি তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করছি, জুলাই সনদ বা গণভোটে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো তো ঐক্যমত থেকে এরা কিছু ডিসেন্ট দিয়েছে, বাট তারা তো একমত হয়েছেন। তাই গণভোটটা তো বিএনপি যদি না চাইতেন, প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, উনি নিজেও ভোট দিয়েছেন এবং বিরোধী দল দাবি করেছেন যদি না দিয়ে থাকেন তাহলে উনি বলো আমি হ্যাঁ ভোট দেই নাই। তো এই হ্যাঁ না ভোটটা আগে আপনি একটু ক্লিয়ার করেন, এটা আপনি কনভিন্স কিনা, হোয়াটস গোয়িং অন? প্রথমত প্রথমত হা ভোট না ভোট এখানে একটা ফল্টই ছিল। এখন ধরেন হা ভোটের সামনে টিক চিহ্ন দেওয়া ছিল, না ভোটের সামনে ক্রস চিহ্ন দেওয়া ছিল। সেখানে প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট সবাই সেটার পক্ষে যায় প্রচারণা চলছে, হাজার হাজার কোটি টাকার নাকি ব্যয় করা হয়েছে এখানে, যেটা তারা পারে না। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে এখানে বলতেছে যে জনগণের অভিপ্রায়, উইল অফ দ্য পিপল, তাকে সুপ্রিমেসি দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু ধোপে টিকে না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। 1985 এর 21শে মার্চ একটা হয়েছিল, গণভোট হয়েছিল। সেখানে 75% লোক ভোট দিয়েছে এবং 95% লোক হা ভোট দিয়েছে এরশাদের পক্ষে। ওই গণভোটের উপরে ভিত্তি করে 7th অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে এরশাদের যে মিলিটারি রুল এটা ভ্যালিড ছিল, কিন্তু আদালত তো নাকচ করে দিয়েছে। বাতিল করা হয়েছে পরে। আচ্ছা, আদালত তো গণভোট বাতিল করে দিছে। সুতরাং এখানে যে বেসিক কোশ্চেন আসছে যে উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায় ফান্ডামেন্টাল, জনগণ, পার্লামেন্ট ফান্ডামেন্টাল না, বিচার বিভাগ ফান্ডামেন্টাল না, এই জিনিসগুলি তো সঠিক না। আপনি দেখেন যে মানে আমাদের, আপনি বলতে চাচ্ছেন যে ভেরি কি পয়েন্ট, যে যদি এটা মেনেও নেয় কোর্ট এটাকে বাতিল করতে পারে, রাইট? আচ্ছা সেখানে ইসের মধ্যে তো আছে আপনার এই যে জুলাই সনদে যে এই বিষয়গুলি যেগুলো চেঞ্জ করা হবে, ওই ওই যে সংবিধান সংস্কার পরিষদে হ্যাঁ, যেগুলো চেঞ্জ করা হবে সেগুলিকে সংসদেও যেতে পারবে না এবং কোর্টেও সেটাকে আপনার চ্যালেঞ্জ করা যাবে না। কিন্তু বাংলাদেশের জনগণের একটা মৌলিক অধিকার হচ্ছে কোনো একটা বিষয় তার কোর্টে যাওয়ার অধিকার আছে। আপনি সেই অধিকারকে এই ভুলুণ্ঠিত করবেন কেন? এখানে এমন একটা করতে চাচ্ছে, কতগুলো আইন করতে চাচ্ছে যে আইনগুলো অনেকটা কিন্তু সেখানে ডক্টর মঞ্জুরকে আমি যতটুকু আমরা জেনেছি যে যদি 2/3 মেজরিটি পায়, যারা পাবে তারা কিন্তু অনেক কিছু মানতে বাধ্য না বলেও কিছু জায়গা আছে, রাইট? টু থার্ড মেজরিটি পাইলে সবকিছু করতে পারবে, কিন্তু আপনার ওই যে ওই যে মৌলিক কাঠামো চেঞ্জ করতে পারবে না। ওকে। এখন এই মৌলিক কাঠামো চেঞ্জ করার জন্য এরা এই জুলাই এই সংবিধান চাচ্ছে, জুলাই সনদটাকে এরা চালাই দিতে চাচ্ছে। এখন এখানে প্রশ্ন হলো, যখন শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে কিন্তু সেই কিন্তু সময় তো গতকালকে টাঙ্গাইলে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন যে আহ, আহ, এই মানে সংসদের দক্ষিণ প্লাজায় যে উনি বইটাতে যে সাইন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, বিএনপি আগে সাইন করেছেন, অনেকে পরে করেছেন, উনি ক্লেম করেছেন, যদি বলে থাকে যে অক্ষরে অক্ষরে পালন করবে, ডু ইউ থিঙ্ক ইজ পসিবল? অক্ষর অক্ষরে পালন করবে, যেমন আপনার সেপারেশন। নাকি ওনাদের মতো অক্ষরে অক্ষরে পালন করবে? আচ্ছা শুনেন, অক্ষর অক্ষরে পালন করবে সংবিধান মাইনা, সংবিধান মাইনা অক্ষর অক্ষরে পালন না, করবে, অর্থাৎ এই কথা উনি না বলেন না, নাই এটা তো সংবিধান। ইমপ্লাইড। এটা উনি যদি বলেও যে আমি অক্ষর অক্ষরে পালন করব, উনি কি সংবিধান ভঙ্গ করতে পারবে? উনি তো সেই সংবিধান ভঙ্গ করতে পারবে না। সুতরাং কিন্তু তাইলে যে উনি প্রধানমন্ত্রী হলেন, এই যে একটা ইন্টারাপ্ট হলো, তো 19 সালে এইখানে হওয়ার তো কথা আছে নির্বাচন, প্রথমত এই যে বিএনপির একটা, নির্বাচনটা হলো, না না, আপনি আমাকে বলতে দিতে হবে, আমি তো হোস্ট করছি, বাট আমি মনে করেন আপনার সাথে খাতিলে কথা বলছিলাম যে আমার জানতে ইচ্ছা করছে অনেক কিছু আপনারা জানেন, আপনি ডক্টর সাহেব আপনারা অনেক কিছু জানেন যে এই যে অনেক কিছু ইন্টারাপ্ট হয়েছে। সংবিধান যদি আপনি মানতে চান, তো সংবিধান মতো তো নির্বাচন হয় নাই, সংবিধানের মতো তো আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট হয় না, মানে হয় নাই, সংবিধান মতো তো 5ই অগাস্ট হয় নাই। ওরা বলছে, আমি কথাগুলো খণ্ডন করছি, সংবিধান মতো তো অনেক কিছু হয় নাই। সংবিধান মতো অ্যাটর্নি জেনারেল কিভাবে 7 তারিখে অ্যাপয়েন্টমেন্ট পায়, যেখানে সরকার হয়েছে 8 তারিখ? কারণ প্রেসিডেন্ট ক্যানট অ্যাপয়েন্ট অ্যাটর্নি জেনারেল, ওখানেও একটা আদেশ দেওয়া হয়েছে। এই যে আদেশগুলো দেওয়া হয়েছে সবগুলো সংবিধান ভায়োলেট করা হয়েছে বলে অনেকে বলছে। বা আপনি যদি বলেন যে এই সংবিধানে তো আপনি সব করতে চান, তাহলে এখন পর্যন্ত যা হচ্ছে এগুলো বৈধতা কে দিবে? এটা বৈধ। বৈধ কেন? সংবিধানের মধ্যে আছে যে যদি কোনো কারণে প্রাইম মিনিস্টার অ্যাবসেন্ট থাকে বা পালাই যায় বা মারা যায় হোয়াটএভার, তখন আপনার ফোর্স মেজরি, যে একটা সংসদ যখন বসবে ডক্টর তারা অফ এটাকে নেসেসিটি, এটা করতে পারবে। আচ্ছা ডক্টর অফ নেসেসিটি অনুসারেই কিন্তু একটা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ তাদেরকে একটা দায়িত্ব দিচ্ছে প্রেসিডেন্টকে, যে তুমি একটা সরকার গঠন করবে
প্রেসিডেন্টের আন্ডারে সেই সরকারটা লিমিটেড ওয়ার্ক করবে। সেইখানে আপনি বলতে পারেন ডক্টর ইউনূস সেই লিমিটেড কাজ করে নাই, এখানে রুটিন কাজ করার কথা ছিল। রুটিন কাজ মানে কি, যেটা ইলেকশন করা যা ইমপ্লয়েড যা যা দরকার, যা যা দরকার ছিল, দরকার এর বাইরে গিয়ে সেইটা না করে আছে। সংবিধান যদি ভায়োলেট করে থাকে, যে সাংবিধানিক ভাবে ন্যায্য ভাবে যে ইন্টারিম গভর্নমেন্টটা সৃষ্টি হয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্টটা নিজেরাই কিন্তু আপনার বহু ক্ষেত্রে সংবিধানকে ভঙ্গ করছে। এটা এটা আপনার কথার সাথে আমি এগ্রি করি। কিন্তু এই এই অবৈধভাবে সরকার গঠিত হয় নাই। আর একটা বিষয় হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করার কথা প্রধানমন্ত্রীর অর্থাৎ চিফ অ্যাডভাইজারের কথা অনুসারে করার কথা। এটা তো কাস্টম, এটা তো কাস্টম, এটা তো কোনো না। এটা সেই অনুসারে তারা করছে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করছে এই এই প্রেসিডেন্ট। তো এটা কোনো মাইন, এটা এটা না, কোনো এই যে মেজর আপনি কোনো। যেভাবে আমাকে বোঝাচ্ছেন বা দর্শকরা বুঝবে আপনার কথা শুনলে বা আমরা বলছি, এই একইভাবে একটা সংসদ যখন বসে গেছে, দে ক্যান ফিক্স লট অফ থিংস, তারাই তো আইন প্রণেতা, রাইট? সংসদ পারে, তারা ভবনে পারে, তো ইচ্ছে আইন করলে তারা পারে, সো ওরা রেট্রোস্পেক্টিভলি যেহেতু পারে। থেকে সংসদে যখন বলা হচ্ছে যে এটা হয়েছে, সংসদ অনুমোদন লাগবে, সংসদে বসছে, এখন তারা দুই পক্ষ বসে একটা কমিটি যেখানে করা হচ্ছে, ওই কমিটিতে বিরোধী দলের লোক দেখা যাচ্ছে না নাকি, তারা বলছে, ক্লেম করছে। এটা বসে তো ঠিক করতে পারে যে আমরা শিওর। এই জিনিসগুলো ইন্টারাপ্ট করেছিলাম, এই জিনিসগুলো ঠিক হয়েছে, উই আর দ্য পার্লামেন্টারিয়ান নাও, লেটস সিট ডাউন টুগেদার, যেভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ আর বিরোধী দল মিলে এটা কিন্তু সলভ করতে পারে উইদিন পার্লামেন্ট। আপনি যেটা বলছিলেন বিগিনিং এ, ওয়াই তারাও এক্সট্রিম শুনছে না, আবার তারাও বলছে যে আমরা আন্দোলনে চলে যাবো। ইটস টু আর্লি টু গো টু আন্দোলন। এই আন্দোলন যাওয়াটা তাদের তারা ঠিক বলতেছে না, ন্যায্য কথা বলতেছে না, গণতান্ত্রিক কথা বলতেছে না। এখানে তারা সরকারের কোনো লুপ দেখছেন কিনা আপনি, যে সরকার এই জিনিসটা ভায়োলেট করছে তাদের সাথে? সরকারের আমি এইখানে বিরাট কোনো দোষ দেখি না। সরকারের শুধু একটা উইকনেস আমি দেখি। সে উইকনেসটা এই হচ্ছে, উইকনেসটা কোথায়? উইকনেস হচ্ছে যে আহ, এই জামাতের সামনে একটা তুলে রাখছে, তারা ধরে রাখছে যে যদি আন্দোলন করে তাহলে হয়তো আওয়ামী লীগের যারা মানে ডিসগ্রান্টেলড, যারা হতাশ, যে তাদেরকে কোন রকমের তারা হয়তো জয়েন করলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তারা যদি এইসব লোকেরা যদি জয়েন করে এই বিশেষ সাথে, এই জামাতের সাথে, এনসিপির সাথে, যে ঠিক আছে সরকার পতন ঘটাই দিলাম, তারপরে যা হয় উল্টে পুল্টে দে বা কারণ কি তারা তো গণতন্ত্রের এটা পাচ্ছে না। তাদেরকে যে আপনার সুযোগ দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না এই সরকার, যে কোন রকম ইলেকশনে আবার দিবেই বা কিভাবে। আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন, প্র্যাকটিক্যাল একটা কিন্তু বিষয় আছে, যে আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব প্রত্যেকটা জায়গায়, এগুলি হচ্ছে আপনার লুটেরা, লুটেরা, দুর্নীতিবাজ এবং কমিটি কিনা। যার ফলে এখনো আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা আপনার লুটপাট করে বিএনপির সাথে মিলে বা কোনো কায়দায়, যেখানে তারা বেশি প্রভাবশালী, সেখানেও কিন্তু সন্ত্রাসী কাজ কর্মকাণ্ড করে যাচ্ছে। সেই জন্য সরকার হয়তো চিন্তা করতেছে যে না, এদেরকে যদি আমরা ইলেকশনের সুযোগ দেই, এই যে স্থানীয় নির্বাচনের সুযোগ দেই, তাহলে তারা কি করবে, পয়সা কড়ি দিয়ে হোক বা লুটপাট করে হোক কিংবা হুমকি দিয়ে হোক, তারা করে ফেলবে। তারা তো এই আওয়ামী লীগ তো গণতান্ত্রিক পথে নাই। একটা একটা গণতান্ত্রিক পার্টি ছিল আওয়ামী লীগ, সবসময় একটা গণতান্ত্রিক পার্টি ছিল। বলবো সবসময় না, মাঝে মধ্যে, যেমন বাকশাল যখন হয়েছে তখন তো তারা ব্যাপকভাবে একনায়কত্বের দিকে চলে গেছিল, শেখ হাসিনার আমলেও। কিন্তু এটা স্টার্ট তো হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। তাকে সেইভাবে ফিরেই আনার জন্য সরকারের কিছু একটা করা দরকার, যে নতুন আওয়ামী লীগের নেতৃত্ব যাতে গণতান্ত্রিক নেতৃত্ব আসে। কারণ একটা দলকে তো আপনি চিরকাল ব্যান্ড করে রাখতে পারেন না। এই এই জিনিসটাই এই জামাতটা হয়তো সুযোগ নিতে চায়, যে এই 3 কোটি 4 কোটি লোক আছে, এদেরকে দিয়ে আমরা নিয়ে আসবো, সামহাও প্রলোভিত করবো, তোমরা আসো সরকার পতন ঘটাই দেই। তাছাড়া পুলিশ বাহিনী এখনো তাদের তো মনোবল ফিরে পায়নি। আর পাইলেও তো তারা শেখ হাসিনার আমলের মতো তো আর গুলিগালাজ করবে না। আপনার মিছিলে মিছিলে পুলিশকে দিয়ে আপনি গুলি করাতে পারবেন না। কারণ আমি তো দেখছি যে যে পুলিশদের ফাঁসি হয়েছে, যে পুলিশদেরকে অন্য পুলিশ যখন ধরে নিয়ে যায়, যারা ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে তারা হাসা করে, তাদের চেহারা দিকে আপনি তাকাবেন, তারা দেখতেছে যে এই লোক তো সরকারের আদেশ মানতে যাইয়া আজকে তার ফাঁসি হয়ে গেল। ফাঁসি তো বিশাল ব্যাপার হয়ে গেল। সুতরাং পুলিশ আর কখনোই অ্যাটলিস্ট ফোর্সেবল ফিউচারে আপনি যদি তাদেরকে দিয়ে গুলি করাতে পারবেন না। আর এই সরকার চাইবেও না, গুলি গুলি করে তো থাকা যায় না, সেটা তো
মানে ঠিকও হবে না, থাকাও যায় না শেষ পর্যন্ত। তাহলে এইসব কারণে at least আপনার কথা অনুযায়ী দর্শকরা দেখছেন যে, বা যারা ভবিষ্যৎ পরে এপিসোডটা দেখবেন, যে তাইলে গুলি বন্ধ হয়ে গেছে, গুম বন্ধ হয়েছে, এগুলা সংস্কার তো কিছুটা হলেও অটোমেটিক এই অভ্যুত্থানের পরে অনেকটা হয়ে গেছে বলে আমাদের বিশ্বাস এবং আপনারও বিশ্বাস। আপনি এখনই বললেন যে সাহসে পাবে না, তার মানে সংস্কার তো কিছু জায়গায় হয়েছে, যে পাবলিক সেন্টিমেন্ট। অফকোর্স সংস্কার হয়েছে, সো অফকোর্স। আমি যেমন ডক্টর কি মঞ্জুর চৌধুরী, আমরা আজকের অনুষ্ঠানে যেহেতু টেস্ট হিসেবে যাচ্ছি, যদিও এটা ফর্মাল অ্যাপোজিট করছি আমরা, আপনাকে থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন। আপনি দর্শকের মাধ্যমে একটু ধন্যবাদ জানাবেন। আমরা আজকে এখানে কাছাকাছি সময় শেষ করবো, কারণ আমরা এগেন বলছি দর্শক, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমরা অনেকগুলো জিনিস অ্যাড করতে চাচ্ছি এই অনুষ্ঠানটিতে, আপনাদের সৌন্দর্য বাড়ানোর জন্য, দেওয়ার জন্য অনেক মেসেজ দেবো, আমাদের কিছু প্রিভিউ যাবে, আমাদের কিছু মাঝখানে অ্যাড যাবে, আমাদের অনেক ক্লিপ যাবে, এগুলো আমরা ওয়ার্কআউট করছি আপনাদের জন্য। you'll see our show will be very nice ইনশাআল্লাহ। সো আপনি একটু ধন্যবাদ দিবেন দর্শকদের কে, ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলেছেন। আমরা আজকে এতটুকুই বলবো, কারণ এক এপিসোডে বা এরকম 20টা এপিসোডে আপনি এই সংসদের সমস্যা বোঝাইতে পারবো বলে আমার মনে হয় না। তো আমরা একটু একটু করে বোঝাবো, যে আপনি একটা জিনিস আজকে বুঝিয়েছেন যে পুলিশ আর গুলি করবে না। আই লাইক দ্যাট। সো এটা বাংলাদেশের জন্য অনেক বড়, এবং পুলিশ লাগে না আপনার এখন পাসপোর্ট করতে, অনেক কিছু ডক্টর ইউনূস অনেক কিছু করে দিয়ে গেছেন, প্রবাসীরা ভোট দিতে পারবে, ন্যাশনাল আইডি বিভিন্ন সো লেটস গো ফরওয়ার্ড উইথ দ্য ওকে, নট, আমরা ভালোভাবে আমাদের সমাজ বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনি একটু দর্শকদেরকে একটু যদি বলেন আজকে যে আপনি আপনি কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটি? ধন্যবাদ। আপনার দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনাকেও ধন্যবাদ জানাই, এবং আপনি যারা সহকর্মী এই অনুষ্ঠানে এই করছেন, পরিচালনা করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর চৌধুরী, আমরা আবারও আপনার সাথে আসবো, আবারও মাল্টিপল টাইম আপনাকে নিয়ে আসবো, কারণ আপনার মাঝে অনেক কথার মালা থাকে, আপনার ব্রেনের ভিতরে অনেক কিছু খেলছে, জর্জিয়া ছিলেন, সেগুলো নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ দর্শক, আমরা আজকে বাংলাদেশের একটি চমৎকার এবং সুন্দর এবং যেন সাফল্য দিকে যায়, সংসদ যেন বিরোধী দল এবং সরকার দুজনে মিলেমিশে, উনি যেটা বলছিলেন ডক্টর মঞ্জুর চৌধুরী, যে এটা সংসদের বাইরে না গিয়ে সংসদের ভিতরে যেন আলোচনা করে এটাকে ঠিক করা হয়, দুই পক্ষকে নমনীয় হয়ে যেন আমরা আন্দোলনের দিকে না যাই, কারণ স্ট্যাবল না থাকলে দেশের অনগ্রগতি হয় না। আমরা যেন আমেরিকা থেকে আমরাও যেতে পারবো না, আমরাও যাওয়া আসা থাকতে চাই, আমার দেশে আমি ঘুরতে চাই। তো অনেকটাই এই ডেমোক্রেটিক ওয়েতে চললে দেশ কিন্তু অনেক স্ট্যাবল হয়, ইকোনমিটা অনেক চালু থাকে, এবং এই ঝামেলা কেউই পছন্দ করতে চায় না। প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ইন্ডিভিজুয়াল, প্রতিটা গ্রুপ, প্রতিটা প্রতিষ্ঠান তারা সমস্যায় পড়ে যায়, এবং বাজারের ঊর্ধ্বগতি এবং যে হামের যে পরিস্থিতি বাংলাদেশে এখন, যে যেই সমস্যাগুলো হচ্ছে, এবং স্পেশালি আমরা কথাটা ওঠাই না আজকে, যে পেট্রোল, যে গ্যাস জ্বালানি নিয়ে যে সমস্যা চলছে, আমরা এগুলো জন্য তার সরকার দলীয় আহ, আহ, যারা ম্যাটার করে তারা বসে, এবং বিরোধী দল বসে যেন এটা একটা উত্তরণ করে, আমাদের এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।